নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। প্রত্যক্ষদর্শীদের বিবরণে চাঞ্চল্যকর তথ্য আসছে। ক্ষেত্রে অর্ধনগ্ন অবস্থায় চিকিৎসকের দেহ উদ্ধার, নিহতের মুখ থেকে রক্তপাত, যৌনাঙ্গ থেকে রক্তপাত, নিহতের বাঁ পায়ে পেটে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, নিহতের ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, ডান হাতের অনামিকায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। অর্ধনগ্ন অবস্থায় দেহ উদ্ধার। দেহ উদ্ধারের সময় পরনে ছিল গোলাপি রঙের কুর্তি, যৌনাঙ্গের কাছে পড়েছিল চুলের ক্লিপ, ভাঙা চশমা পড়েছিল মৃতদেহের কাছে। দেহ পাওয়া যায় একটি নীল ম্যাট্রেসের ওপর চুল পড়েছিল। আমার সহকর্মী সৌরভ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। আমি আরো একবার সৌরভের কাছে যাব। সৌরভ, এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এবং কিছুক্ষণ আগে চিকিৎসকদের যে প্রেস কনফারেন্স, তাতেও কিন্তু মার্ডার মানে খুন এবং রেপ সেই বিষয়টা তারাও উল্লেখ করলেন। এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যা যা এখনো পর্যন্ত এভিডেন্সেস তারা বলছেন, তাতে কিন্তু এক প্রকার খুন এবং শ্বাসরোধ করে খুন, সেটা অনেকটাই এক্ষেত্রে অনুমান এবং ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর কি কি তথ্য, আর কি কি আপডেট এখনো পর্যন্ত এই ঘটনা আমরা পাচ্ছি? দেখো, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শ্বাসরোধ করে খুন করা হয়েছে সেই বিষয়টি উঠে এসছে, পাশাপাশি জনিদ্বারে ক্ষতচিহ্ন রয়েছে সেই বিষয়টি উঠে এসছে, এবং তার পাশাপাশি সুরত হালের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী এবং প্রত্যক্ষদর্শীদের যে বিবরণ, সেই বিবরণ অনুযায়ী সেইখান থেকে পরিষ্কারভাবে কিন্তু এই মহিলা চিকিৎসকের দেহে 10 ধরনের আঘাতের চিহ্ন সেটির কথা উল্লেখ রয়েছে। এবং সেই আঘাতের চিহ্নগুলির মধ্যে যে দু চোখ দিয়ে তার রক্তক্ষরণ, সেটা যেমন বলা রয়েছে, সেরকম একই সঙ্গে দু চোখে রক্তক্ষরণের পাশাপাশি তার দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, সেটা বলা হয়েছে। এবং সেই রিপোর্টে যেটা বলা হয়েছে যে সেই 10 ধরনের যে আঘাতের চিহ্ন, সেই আঘাতের চিহ্নর মধ্যে তার চোখে রক্তক্ষরণ রয়েছিল, তার মুখে রক্তক্ষরণের দাগ রয়েছে, তার ফেস মানে মুখে নখের দাগ রয়েছে, নখের আঁচড়ের দাগ রয়েছে, তার জনিদ্বারে রক্তক্ষরণের দাগ রয়েছে, তার বাঁ পায়ে আঘাত রয়েছে, তার পেটে আঘাত রয়েছে, তার বাঁ পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন রয়েছে, তার ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে, তার যে ডান হাত, সেই ডান হাতের যে অনামিকা, সেখানে আঘাতের চিহ্ন রয়েছে, আর তার ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। ব্লু ম্যাট্রেস, নীল রঙের যে ম্যাট্রেসের ওপর দেহটি পাওয়া গিয়েছিল, সেই দেহের সেই ম্যাট্রেসের চারপাশে রক্তের দাগ লেগে রয়েছে, রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেই বিষয়টি সামনে এসছে। একাধিক চুল ম্যাট্রেসের ওপরে পড়েছিল, যেটার ফলে ধস্তাধস্তি যে হয়েছিল সেই বিষয়টি উঠে আসছে, যে আপ্রাণ চেষ্টা করেছিলেন এই মহিলা চিকিৎসক শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া, যে লড়াইয়ের শেষ পর্যন্ত তিনি হার মেনেছেন। এই মুহূর্তে আমরা পানিহাটি শ্মশান ঘাটে দাঁড়িয়ে রয়েছি। যে প্রশ্নগুলো উঠছে, যে প্রশ্নটি, একজন মহিলা চিকিৎসক, তার কর্মস্থল কলকাতা শহরে অবস্থিত একটি মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের তার যে ডক্টরসদের যে সেমিনার রুম, সেইখানে একেবারে বিল্ডিংয়ের ভেতরে, যেই বিল্ডিংয়েই পুলিশ ফাঁড়ি রয়েছে, সেই রকম একটি জায়গাতে এই ধরনের একটা ঘটনা এবং এতগুলো আঘাতের চিহ্ন, ফলে স্বাভাবিকভাবে নিরাপত্তার বিষয়টা কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে, আরও বেশি করে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। তার কারণ, কয়েক বছর আগে যে চিকিৎসক নিগ্রহের আন্দোলনের জেরে সারা রাজ্য উত্তাল হয়ে উঠেছিল, সেই আন্দোলনের পর একাধিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একাধিক দাবি সনদ পেশ করা হয়েছিল, একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এসিপি পদমর্যাদার অফিসাররা থাকবেন মেডিকেল কলেজগুলিতে, আলাদা করে তাদের কার্যালয় তৈরি হবে, নিরাপত্তার সিকিউরিটি বাড়ানো হবে, সিসি ক্যামেরা থাকবে। তাহলে 7 বছর আগে যে আন্দোলন, যে প্রশ্নগুলো তুলে দিয়েছিল, তারপরে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল, আর 7 বছর পরে আবার সেই জায়গাটা কেন প্রশ্ন উঠবে, কেন নিরাপত্তার বিষয়টি বড় হয়ে উঠবে, সেই প্রশ্ন করছেন চিকিৎসকরা। এবং স্বাভাবিকভাবে সেই কারণে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তারা কর্মবিরতির ডাক দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত মূল অভিযুক্ত ধরা পড়ছেন। কলকাতা পুলিশের তরফে সিট গঠন করা হয়েছে, কিন্তু যেভাবে সকাল থেকে প্রথমেই বাড়ির লোকেদেরকে বলা হলো যে মেয়ে অসুস্থ, পরবর্তী ক্ষেত্রে বলা হলো যে তার মেয়ে আত্মঘাতী হয়েছে, এমনকি প্রাথমিকভাবে যে তদন্ত কমিটি, সেখানে মনোরোগ বিশেষজ্ঞ যারা থাকেন তাদেরকে রেখে একটা সাইকিয়াট্রিক অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা হয়েছিল, সেই প্রশ্নগুলো উঠছে যে কেন শুরু থেকেই এইভাবে একটা ধামাচাপার দিকে গেল। শেষ পর্যন্ত যদি জুনিয়র চিকিৎসকেরা, আরজি করে জুনিয়র চিকিৎসকেরা যদি রুখে না দাঁড়াতেন, যদি পিজিটিরা, তার সহকর্মীরা এইভাবে দেহ আটকে রেখে কর্তৃপক্ষের উপর চাপ তৈরি করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত, মেডিকেল বোর্ড গঠন করে ময়নাতদন্ত এই বিষয়টি সুনিশ্চিত না করতেন, তাহলে কি এই বিষয়গুলো সামনে আসতো? সেই প্রশ্নটাই বড় হয়ে উঠছে। প্রশ্নটা বড় হয়ে উঠছে তার কারণ হচ্ছেন যে মহিলা চিকিৎসকরা যখন হাসপাতালে কাজ করেন, তাদের কর্মস্থলে আমরা
আমরা কথা বলছিলাম অনেক মহিলা চিকিৎসকের সঙ্গে যারা আজকে মোমবাতি মিছিল করেছেন আর.জি. কর মেডিকেল কলেজ থেকে শ্যামবাজারের পাঁচমাথার মোড় পর্যন্ত। তারা বলছিলেন এটা তাদের ফার্স্ট হোম, সেকেন্ড হোমও নয়। তার কারণ একদমই, যে কারণে তারা এতটাই নিরাপত্তাহীনতায় ভুগছেন, এই ঘটনায় তারা সে প্রশ্ন তুলছেন। শুধু তাই নয়, সমস্ত মেডিকেল কলেজের যারা সহকর্মীরা রয়েছেন, সহমর্মীরা রয়েছেন, তাদেরকে তাদের সঙ্গে থাকার কথা জানাচ্ছেন এবং এই ঘটনার তারা বিহিত চাইছেন। আজকে প্রেস কনফারেন্সে স্পষ্টভাবে তারা বিষয়টা উল্লেখ করেছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন। আর.জি. কর হাসপাতালের নাইট ডিউটিতে মহিলা চিকিৎসক পড়ুয়ার মৃত্যু, যে ঘটনা তোলপাড় করে দিয়েছে গোটা হাসপাতাল। তীব্র প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসক সহপাঠীরা। আর.জি. করে কর্মবিরতির কথা ঘোষণা করেছেন পড়ুয়ারা। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্তের দাবিও তারা জানিয়েছেন। বাইরে থেকে ফরেনসিক বিশেষজ্ঞ আনা হোক, এমনটাই সব পড়ুয়ারা চাইছেন। তার কারণ তারা নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। পক্ষপাতিত্বের কোনো রকম জায়গা তারা ছাড়বেন না, তারা সন্দেহ করছেন, তাই তারা নিরপেক্ষ তদন্ত চাইছেন। 8 দফা দাবি। এক, ইতিমধ্যে খুব দ্রুততার সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি তৈরি করা এবং সেটা আমাদেরকে হ্যান্ডওভার করা। 2, সঠিক তদন্ত করা এবং যারা ডিউটিতে ছিলেন ওই সময়ে তাদের মধ্যে যে কালপ্রিট আছে, যে দোষী সাব্যস্ত হবে, তাকে অ্যারেস্ট করা এবং উইদিন 48 আওয়ার্সের মধ্যে সেটা করে আমাদেরকে দেওয়া। 3, ফাস্ট ট্র্যাক কোর্ট মানে অতি দ্রুত কোর্ট এর জন্য তৈরি করা এবং সেটা ক্যাপিটাল পানিশমেন্ট অফ দ্য কালপ্রিটের জন্য। এবং ব্রিফ বা সারসংক্ষেপ কি হচ্ছে, অথরিটি কি করছে, প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন কি করছে সেটা আমাদেরকে জানানো। সিসিটিভি বসানো সাফিসিয়েন্টলি, যথেষ্ট যেখানে যেখানে দরকার, এবং ডক্টরস রুম, তার সাথে টয়লেট এবং তার সাথে সিকিউরিটি কভারেজ থাকা 24/7, এবং যত রেসিডেন্ট হোস্টেল আছে, আবাসিক হোস্টেল, সেখানে সিকিউরিটি কভারেজ 24/7 রাখা। এবং আমরা সিজ ওয়ার্ক বা কাজ বন্ধ করছি যেগুলো নন এমার্জেন্সি সার্ভিসেস, যতক্ষণ পর্যন্ত না আমাদের এই 8 দফা দাবি মানা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনার, এই নৃশংস ঘটনার বিহিত চাইছেন তারা। চিকিৎসকের মৃত্যুতে এবার তাই বড়সড় আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছেন আর.জি. করের চিকিৎসক পড়ুয়ারা। ধর্ষণ করেই ওই চিকিৎসককে খুন করা হয়েছে বলে তারা দাবি করছেন। তারা প্রশ্ন তুলেছেন মহিলা চিকিৎসকদের সুরক্ষা নিয়ে, বিশেষ করে কর্মক্ষেত্রে তাদের সুরক্ষা নিয়ে। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহত চিকিৎসকের সহকর্মীরা। দেশের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসকদের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন আর.জি. করের চিকিৎসক পড়ুয়ারা। চেস্ট মেডিসিন বিভাগের আমাদের সহকর্মীকে কর্তব্যরত অবস্থায় নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে সন্দেহ আমরা করছি। এই মর্মান্তিক ঘটনায় আমাদের হাসপাতালের চিকিৎসকরা, বিশেষ করে মহিলা চিকিৎসকরা যে বিপদের সম্মুখীন হন তা এতদিন ধরে দেখে আসার পরেও যেন নতুন করে প্রত্যক্ষ করলাম আমরা। যারা রোগীর জীবন বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করে চলেছেন তাদের জীবনের কোনো পর্যাপ্ত নিরাপত্তা নেই। আমরা অবিলম্বে সারা ভারত জুড়ে সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের কাছে আবেদন জানাচ্ছি এই মর্মান্তিক ঘটনার জন্য আমাদের পাশে দাঁড়াতে। আমরা অবিলম্বে অপরাধীকে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। এর সাথে স্বাস্থ্যকর্মীদের জন্য কর্মক্ষেত্রে যেন যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয় সেই দাবিও জানাচ্ছি। সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ এই আন্দোলনে আর.জি. কর মেডিকেল কলেজের পাশে দাঁড়ানোর এবং এই লড়াইয়ে আমাদের সঙ্গ দেওয়ার জন্য। শুধুমাত্র ডাক্তার কমিউনিটি নয়, বাকি যারাই মানসিকভাবে সুস্থ আছেন তারা সবাই যেন আমাদের পাশে দাঁড়ান। তাদের বক্তব্য আমরা শুনলাম। আমার সহকর্মী আব্দুল আজিজ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। আজিজের কাছ থেকে আমি জানতে চাইব, আজিজ, আজকে তারা যে বিষয়গুলো উল্লেখ করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো শুধু তাই নয়, তারা এখনো পর্যন্ত তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। কিভাবে তারা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন? কারণ পাশাপাশি তারা তো পরিষেবাও তাদেরকে প্রদান করতে হবে। তারা চিকিৎসক, তারা সেই চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি এই আন্দোলনকে তারা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন বলে জানাচ্ছেন?
হ্যাঁ দেখো, একেবারে তারা চিকিৎসক এবং সেটাই সবচেয়ে বড় কথা। এবং আগামী 48 ঘন্টার সময় তারা বেঁধে দিয়েছে। 48 ঘন্টার মধ্যে দোষীদের চিহ্নিত করে তাদেরকে পর্যাপ্ত শাস্তি দিতে হবে এবং 8 দফা দাবি তারা রেখেছে। পাশাপাশি এখানকার রেসিডেন্ট চিকিৎসক যারা রয়েছেন তারা যেমনটা দাবি করছেন যে তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং শুধুমাত্র চিকিৎসক মহল বা শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যারা জড়িত তারা নয়, গোটা ভারতবর্ষের সমস্ত যারা যে সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে সেইগুলির পাশাপাশি সমস্ত মানুষকে তারা এই আন্দোলনে তাদের পাশে থাকার বার্তা তারা দিচ্ছেন এবং আগামী 48 ঘন্টার জন্য তারা নন এমার্জেন্সি যে সার্ভিস রয়েছে সেখানে তারা কর্মবিরতি রাখছেন ঠিকই, কিন্তু এমার্জেন্সি বিভাগে তারা কাজ করবেন এবং ইতিমধ্যেই পুলিশকে তারা সেই সময় বেঁধে দিয়েছে। পুলিশও কিন্তু তদন্ত শুরু করেছে এবং এই আন্দোলন কিন্তু এখন কিছুই শুরু হয়নি। তার কারণ আগামীকাল থেকে হয়তো তারা আরও বেশি করে আন্দোলনে নামবেন এবং এখন যেমনটা তারা জানাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে অ্যাডিশনাল CP2 তিনি এসেছিলেন কিছুক্ষণ আগে, তিনি এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি DCDD স্পেশাল তিনি ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছেন, তিনি সমস্ত পর্যবেক্ষণ করছেন, তিনি পরীক্ষা নিরীক্ষা করছেন, যা তদন্ত করার সেই তদন্ত করছেন এবং ছাত্রছাত্রী যারা আছেন তারা দফায় দফায় কিন্তু তারা নিজেদের যে দাবি রয়েছে সেই দাবি তারা পেশ করছেন। বিশেষ করে নিরাপত্তার বিষয়টি তারা বিশেষ করে তুলে ধরছেন এবং পর্যাপ্ত CCTVর ব্যবস্থা তারা করতে বলছেন এবং মহিলাদের জন্য বিশেষ করে তারা যেন পর্যাপ্ত নিরাপত্তা পায়। এখানকার বিশেষ করে রেসিডেন্ট চিকিৎসক যারা রয়েছেন তাদের জন্য বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তারা যে অ্যাটাচ টয়লেট তারা সেই দাবিও করছেন। পাশাপাশি CCTV বিশেষ করে CCTVর তারা একটা দাবি করছেন, তার কারণ যে সেমিনার রুম ছিল সেই সেমিনার রুমে কিন্তু কোনো CCTVর ব্যবস্থা ছিল না এবং সেই দাবিও তারা করছেন। আগামী 48 ঘন্টা তারা সেই সময় দিয়েছেন, সেই সময়ের জন্য নন এমার্জেন্সি যে বিভাগ রয়েছে সেখানে তারা কর্মবিরতি রাখছেন, কিন্তু এমার্জেন্সি বিভাগে চিকিৎসা চলবে এবং তাদের যে বাকি যে 8 দফা দাবি রয়েছে সেই 8 দফা দাবি যদি না একেবারে সেই দাবিগুলো তারা জানাচ্ছেন এবং নিরাপত্তাহীনতার কথা তারা জানাচ্ছেন, কারণ এই ঘটনা যে সমস্ত প্রশ্নগুলো তুলেছে তুমি যেরকম ভাবে উল্লেখ করলে তাদের আজকে প্রেস কনফারেন্সে কিন্তু স্পষ্টভাবে সেই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ময়না তদন্তের পর পড়ুয়া চিকিৎসকদের দেহ বার করার সময় আরজি করে একটা তুলকালাম কাণ্ড বেঁধে যায়, সেই ছবি আমরা দেখিয়েছি। মগ থেকে দেহ বার করতেই পুলিশের গাড়ি আটকান মীনাক্ষীরা, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে হয়। আরজিকর হাসপাতালের সামনে রাস্তার একটি লেন তারা আটকে দেন। রাস্তা থেকে তাদের সরাতে পুলিশের সঙ্গে তুমুল বচসা শুরু হয়ে যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় মীনাক্ষীদের। রণক্ষেত্রের চেহারা নেয় আরজিকর হাসপাতাল চত্বর। এরপর বেশ কিছুক্ষণ পর রাস্তা খোলে, ছাত্রীর দেহ নিয়ে এগিয়ে যায় গাড়ি। ঘটনার প্রতিবাদে বাম বিজেপির বিক্ষোভ আরজি করে। তদন্ত ধামা চাপা দিতে চাইছে পুলিশ, অভিযোগ করেন অগ্নিমিত্র পাল। কোথায় আছে সরকার, কোথায় আছে পুলিশ? পুলিশ আমাদের সাথে সহযোগিতা করলেন না, আমরা বাধ্য হলাম ডেড বডির গাড়ি দাঁড় করাতে, কারণ পুলিশ এসে দাদাগিরি করলো। কেন পরিবারের সঙ্গে আমাদেরকে কথা বলতে দেওয়া হলো না? অপরাধের স্বর্গরাজ্য গোটা দেশটা, আর অপরাধের স্বর্গরাজ্য আমাদের রাজ্যটাকে তৈরি করেছে। যারা নিজেরা অপরাধ করেছে তারা অপরাধের বিরুদ্ধে মাটিতে 2 মিনিট টিকতে পারেন না। পুলিশ এত তাড়াতাড়ি কেন ক্রিমেট করতে চাইছে, কেন পুড়িয়ে দিতে চাইছে, এটা তো একটা ভাববার বিষয়। আমাদের সামনে দিয়ে প্রচুর বাবা মা আসছিল যাদের ছেলে মেয়েদের পোস্টমর্টম হচ্ছে, কিন্তু তারা আজকে 2-3 দিন ধরে বডি পাচ্ছে না। এই বডিকে যাতে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয় তার কারণটা কি? কারণ মুখ্যমন্ত্রীর পুলিশ এই সরকার ধামাচাপা দিতে চাইছে। আমরা বসে পড়েছিলাম, আমাদের প্রায় গায়ের উপর দিয়ে পুলিশের গাড়ি প্রায় চালিয়ে দিল। কোনোভাবে আমরা সিকিউরিটির জন্য বেঁচেছি।